একাত্তর জার্নাল এবং আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা এবং একাত্তর জার্নালের সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা সারা দিনের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং খবরের বিশ্লেষণ থাকে এই অনুষ্ঠানের মূল অংশে, সঙ্গে থাকে খবরের মানুষরা। একাত্তর জার্নালের সংবাদ শিরোনাম থাকে প্রতিদিন অনুষ্ঠানের শুরুতে। খালেদা জিয়ার সাথে কোনো কথা হয়নি, চেষ্টাও হয়নি একাত্তর টেলিভিশনকে অমিত শাহ। তুরাগ তীরে লাখো মুসলিম অসুস্থতায় মারা গেছেন ৫ জন, কাল আখেরি মোনাজাত। অবরোধে রেলপথে নাশকতা, বিচ্ছিন্ন সহিংসতা, সচল রাজধানীতে বিপাকে কর্মজীবীরা। হরতাল অবরোধের মতো কর্মসূচি বন্ধে আদালতে যাবার কথা ভাবছে ব্যবসায়ী নেতারা। দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমার সাথে যারা রয়েছেন তারা হলেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। একটি বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে আমি জানি না এই শব্দটা ব্যবহার করবো কিনা, নাটকীয়তা চলছে, খুব ভয় ভয় ব্যবহার করছি, কারণ এই শব্দটি নিয়ে দুপক্ষই বেশ সরগরম হয়ে উঠছেন যে এটিকে নাটক বলা হচ্ছে কেন। যাই হোক, ব্যাপারটি হচ্ছে বিজেপির প্রধান অমিত শাহ তিনি কথা বলেছেন বিরোধী দলীয় নেত্রী বিরোধী দলীয় নেত্রী বলবো কিনা সেটি নিয়েও একটি প্রশ্ন রয়েছে। যাই হোক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তাঁর অসুস্থতার খবর নিয়েছেন, শারীরিক অবস্থার খবর নিয়েছেন এবং এই অবরোধে দেশের খবর নিয়েছেন, অরাজক পরিস্থিতির খবর নিয়েছেন। এমন একটি খবর শুনেছিলাম আমরা বিএনপির মুখপাত্র মারুফ কামাল খানের কাছ থেকে, তারপর আবার শুনেছি যে ভারতীয় কূটনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তারা তারা বলেছেন যে অমিত শাহের সাথে কোনো কথা হয়নি। এবং আজকে একাত্তর টেলিভিশন বলছে যে একাত্তর টেলিভিশনকে সম্প্রতি অমিত শাহ টেলিফোনে নিশ্চিত করেছেন যে তার সাথে কোনো ধরনের কথা কারোরই হয়নি। বিএনপির মুখপাত্র যেটি বলেছেন সেটি আসলে সঠিক নয়, তেমন একটি খবর। এরপর একটি বিবৃতি এসছে বিএনপির পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে যে অমিত শাহ এখন খুব ব্যস্ত আছেন, সুতরাং বাংলাদেশের কোনো গণমাধ্যম কর্মীর সাথে তার কথা হবার কথা নয়, সম্ভব নয়। এবং এটি একটি পরিস্থিতি জটিল করবার, অন্যদিকে ফেরাবার উদ্দেশ্য, অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থেকে অন্যদিকে ফেরাবার উদ্দেশ্যে, নজর অন্যদিকে ফেরাবার উদ্দেশ্যে সহজ বিষয়কে জটিল করে তোলার প্রয়াস। মোটামুটি এই হচ্ছে ঘটনা। আমরা সবাই জানি, আপনারা তো জানেনই, আমাদের দর্শকরা নিশ্চয়ই এতক্ষণে এই ঘটনার পরম্পরা জেনে গেছেন। আমি একটু জনাব কাজী সিরাজ আপনাকে দিয়ে শুরু করছি। মানে অমিত শাহ ফোন করেছেন, করেননি, আবার শুনছি করেছেন, করেননি, করলে কি হবে, না করলে কি হবে? ধন্যবাদ আপনাকে। আমিও ঠিক আপনার যে প্রশ্নটা করলে কি হবে, না করলে কি হবে, এটা হঠাৎ করে বর্তমান যে অবস্থায়, এই অবস্থায় বেগম খালেদা জিয়ার সঙ্গে অমিত শাহ টেলিফোনে আলাপ, এটা প্রচার করা বিএনপির জন্য খুব জরুরি কিনা, এটা দিয়ে বিএনপি কি অর্জন করতে চায়, কোনো অর্জন আছে কিনা, এদিক। অন্যদিকে হচ্ছে সরকারি তরফ থেকে না অমিত শাহ কোনো কথা বলা নাই, কথা হয় না, এগুলো মিথ্যা, ভুয়া, শতভাগ মিথ্যা, এটা বলে সরকারের কি লাভ হচ্ছে? তা আমার মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভে, ভোটের রাজনীতির দিক থেকে আমার মনে হয় বিএনপি অমিত শাহর সঙ্গে তাদের যোগাযোগ আছে, সংযোগ আছে, সম্পর্ক আছে, এটা বলে ভারত সরকারের সমর্থন তাদের পক্ষে এই ধরনের একটা কিছু বোঝাতে চায় বোধ হয়। বাংলাদেশের ভোটের রাজনীতিতে এটা ভালো জিনিস তো না। আমি আর আমাকে ব্যাখ্যা করতে বলবে না। আমার মনে হয় ভারত পক্ষে আছে এটা বললে ভোটের রাজনীতির জন্য খুব সুবিধা না। তো আওয়ামী লীগের একটা, আমার মনে হয় আওয়ামী লীগের সুযোগ ছিল যে এতদিন আওয়ামী লীগের যন্ত্রণাটা ভোগ করেছে বিভিন্ন কারণে, ওই যন্ত্রণাটা বিএনপির ঘাড়ে তুলে দেওয়া যাক, বিএনপির ঘাড়ে যাক, এটা ওদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, আমাদের সাথে আর নাই এরকম। তারপরেও এইটা নিয়ে দুই পক্ষ, একদিকে অমিত শাহ সরাসরি, আজকে আপনাদের স্ক্রলে যেটা দেখলাম, অমিত শাহ নিজেই একাত্তর চ্যানেলের সাথে কথা বলে উনি বলেছেন তিনি কথা বলেননি, কিন্তু স্কলে আমি যেটা দেখলাম একটা হচ্ছে ওনাদের পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়নি, এটাই বোধহয় ফ্রম আওয়ার সাইড। আমরা কি একটু দেখে নেব আমাদের প্রতিবেদনটি? স্ক্রল না, আমাদের প্রতিবেদন আছে, একটি প্রতিবেদনটি দেখে নেই, তাহলে আমার সবার জন্য সুবিধা হবে। ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছিলেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন
তাকে অবরুদ্ধ করার নিন্দা জানিয়েছেন, অথচ এটিকেও তারা বলছে যে এটি নাকি সঠিক নয়। বিএনপি নেতা রুহুল কবির রিজভী গণমাধ্যমে অমিত শাহর সঙ্গে নিজ কার্যালয়ে থাকা খালেদা জিয়ার কথা বলার বিষয়টি নিশ্চিত করে আসছিলেন। এর আগেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এই টেলিফোন আলাপ নিয়ে সরকার মিথ্যাচার করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রেসিডেন্ট শ্রীযুক্ত অমিত শাহ। শুক্রবার সন্ধ্যায় ভারতীয় নানা সূত্র জানাচ্ছিল বিএনপি চেয়ারপারসনের সাথে অমিত শাহর কথাবার্তা নিয়ে অস্পষ্টতা আছে, কিন্তু রেকর্ড করতে চাইলে তারা এড়িয়ে যাচ্ছিলেন। বিজেপির মুখপাত্রদের একজন সুধাংশু ত্রিবেদী দলের সভাপতি অমিত শাহর মোবাইল নাম্বার দিয়ে ৭১ টেলিভিশনকে সরাসরি যোগাযোগের পরামর্শ দেন, কিন্তু টানা ২০ ঘন্টা চেষ্টার পরেও তিনি ফোন ধরছিলেন না। অন্যান্য নেতাদের মধ্যে সিদ্ধার্থনাথ সিং কলকাতা থেকে জানান তিনি কিছুই জানেন না। This is some news to us. So I cannot confirm about this discussion. So I'm not aware of this discussion. এর আধ ঘন্টা পরেই ফোন তুলেন অমিত শাহ। অমিত শাহ স্পিকিং। I'm a journalist from Dhaka. I just want to clarify. Did you talk to Khaleda Zia, our ex-Prime Minister? No. This is a fake news. So I have no any call from outside. It's fake news. ফারজানা রূপা, ৭১, ঢাকা। জিনিসটা আমি যেটা বলছিলাম, উনি যেটা বলেছেন কন্ট্রাক্ট ফ্রম আওয়ার সাইড, এখন এটা তো এমনও হতে পারে বিএনপি অফিসে যেটা বলাও হয়েছিল আওয়ামী লীগের তরফ থেকে সম্ভবত মাহবুবুল আলম হানিফ সাহেব বলেছিলেন যে বিএনপি অফিস থেকে বারবার অমিত শাহর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল, সেটাও হতে পারে, উড়িয়ে দেওয়া যায় না। তারা হয়তো ওনার সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে চেয়েছিলেন, কথা বলাতে চেয়েছিলেন বেগম জিয়া, সেটাও হতে পারে। অমিত শাহ যেটা বললেন স্পষ্ট, এটা আপনাদের স্কলেও আছে যে ওই পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়নি। এর অর্থ এই নয় যে এই পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়নি বা এরকম কিছু কথা হয়েছে কিনা সেই প্রশ্নটি ছিল, সেটা এটা ক্লিয়ার করেননি কিন্তু অমিত শাহ। উনি বলছে দেয়ার ওয়াজ নো কন্ট্যাক্ট ফ্রম আওয়ার সাইড। এটা উনি বলেছেন যে ডিড ইউ টক টু বেগম খালেদা জিয়া, আওয়ার এক্স প্রাইম মিনিস্টার। উনি বলছেন দেয়ার ওয়াজ নো কন্ট্যাক্ট ফ্রম আওয়ার সাইড, ওইটা বলেছেন উনি জবাব। অত্যন্ত কৌশলগত মানে কূটনৈতিক জবাব উনি দিয়েছেন। যাই হোক, আমার যেটা মনে হয় এই যে টেলিফোনে অমিত শাহ বেগম জিয়ার সাথে আলাপ আলোচনা কথাবার্তা, এতে আগে তো আমি বলেছি বিএনপি কি অর্জন হয়েছে আমি জানি না। আর যদি এটা মিথ্যা হয়, শুধু অমিত শাহর আলোচনা নয়, টেলিফোন আলাপ নয়, আমেরিকার ৫ কংগ্রেসম্যানের একটা স্টেটমেন্টের বিষয়ও আছে। পরবর্তীকালে যেটা জানা গেল সেই স্টেটমেন্টটা হচ্ছে ফেক স্টেটমেন্ট। মানে এখানে একটি বিষয় সুবিধা হয়েছে যে মার্কিন দূতাবাস খুব স্পষ্ট করে লিখিত আকারে তারা বলেছেন যে এই ধরনের কোনো বিবৃতি তারা দেননি। এগুলো কেন আমি জানি না, এগুলো কেন বিএনপির অফিস থেকে এগুলো কেন করা হচ্ছে, এবং এটা লক্ষ্য করবেন এই কাজগুলোর সঙ্গে যারা যুক্ত তারা কেউ কিন্তু বিএনপির নেতা নন, বিএনপির রাজনীতির সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এরা হয় কেউ সাবেক আমলা অথবা কেউ বেগম জিয়ার পার্সোনাল স্টাফ, প্রেস অথবা ইত্যাদির জায়গায়। এখন রাজনৈতিক নেতারা এই সমস্ত রাজনৈতিক ঘটনার সাথে ইনভলভ না থেকে যখন রাজনীতি অন্যদের হাতে চলে যায়, তারা ইমিডিয়েট কোনো সুবিধার জন্য, অথবা এমনও হতে পারে, আমি আজকে আমার একটা লেখা আগামীকাল রোববারে যেটা বেরোবে, আমি লিখেছি এমনও হতে পারে যারা এই কাজগুলো বিএনপি অফিসে থেকে করছে তারা স্যাবোটিয়ার হতে পারে। আমি আসছি আপনার কাছে, আসছি এক্ষুনি আবার ফিরে। যেটা মনিরুজ্জামান আপনি কিছু বলতে চাচ্ছিলেন, তার আগে আমি একটু এই খবরটির দিকে দৃষ্টি আকর্ষণ করছি। যদি আমি আর একটু পড়তে চাই, এই খবরটি উপরের দিকে ওঠানো হোক। বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ, যেটি bdnews24.com এর একটি খবর, নিজে অস্বীকার করলেও তার সঙ্গে খালেদা জিয়ার টেলিফোন আলোচনা নিয়ে আগের অবস্থানেই রয়েছে বিএনপি। অর্থাৎ বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ অস্বীকার করেছেন, এবং এই খবরটি ভিত্তিহীন বলে আওয়ামী লীগ নেতাদের দাবি, এবং খালেদাকে নিয়ে যুক্তরাষ্ট্রের সংসদ সদস্যদের একটি বিবৃতি ভুয়া বলে প্রমাণিত হওয়ার পর bdnews24.com বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম অমিত শাহর সঙ্গে যোগাযোগ করে। बीजेपी प्रेसिडेंट शनिवार राते bdnews24.com के बोलें, अरे भाई मैंने तो उन्हें कॉल नहीं किया, ये सब बकवास खबर क्यों छापते हैं, আমি তো ওনাকে ফোন করিনি, এসব ভুয়া খবর কেন ছাপা হয়, এই কথাটি বলা হয়েছে। এবং ৭১ টেলিভিশন এবং চ্যানেল 24 একেও অমিত শাহ একই কথা বলেন। এরপর রাতে একটি বিবৃতি দিয়ে মারুফ কামাল এসব খবরকে বিভ্রান্তিমূলক প্রচারণা বলে দাবি করেন। খন্দকার মনিরুজ্জামান,
আপনার কাছে কি মনে হচ্ছেন কিনা যেটি স্পষ্ট? এটা নিয়ে তো আমার মনে হয় আলোচনার কোনো অবকাশও নাই, কোনো প্রয়োজনও নাই। অমিত শাহ খুব পরিষ্কারভাবে বলছে, मैंने तो उन्हें कॉल नहीं किया, अरे भाई ये ऐसा ये बकवास क्यों छापते हैं, পরিষ্কার। এর মধ্যে কোনো দ্বিধা, এবং একটু আগে আমরা তার নিজের কণ্ঠস্বরে যে কথাটা বললাম, শুনলাম ইট ইজ এ ফেক নিউজ। সুতরাং এই বিষয়গুলি নিয়ে আমার মনে হয় আমাদের বিতর্কের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। যেটা কাজী সিরাজ সাহেব বলেছেন, এর মধ্যে একটা জায়গায় সত্যতা আছে আমি মনে করি খুব, এবং এটা খুব গভীরভাবে রাজনৈতিক দলগুলোর চিন্তা করা উচিত। রাজনীতিটা যখন অরাজনৈতিক লোকদের হাতে চলে যায় বা এই ধরনের স্টাফদের হাতে চলে যায়, ওরা তখন হয় নিজেদের পজিশন ভালো করার জন্য, বা আমরা একটা কিছু করছি এটা দেখাবার জন্য, বা সাবোটাজ করার জন্য, বা দলটাকে ওরা মনে করছে ওদের অবস্থান থেকে যে এভাবে করলে ভালো হবে হয়তো, সুতরাং তারা একটা নিউজ তৈরি করে ফেললো এবং তৈরি করে একটা মিডিয়াতে ছড়িয়ে দিল, যেটা আমেরিকার ক্ষেত্রে, আমেরিকার কংগ্রেসম্যানদের ক্ষেত্রে ঘটেছে। ফলে হয় কি, এতে হয় কি, এখন দেখেন আপনি বিজেপির ইন্ডিয়াতে পাওয়ারে আছে, তার সঙ্গে যোগাযোগ থাকলে, তার সমর্থন থাকলে লাভ করতে, এই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি ছোট্ট একটা পয়েন্টে যাচ্ছি যে আজকে বিজেপির প্রেসিডেন্ট বাংলাদেশের একটি দল সম্পর্কে বকওয়াস খবর, এই ধরনের মন্তব্য করছেন একটি দলের খবর সম্পর্কে, এতে কি সেই দলটির সম্মান বাড়লো, দেশের সম্মান বাড়লো? না, সেটি আজকে আমাদের দেশের সাবেক রাষ্ট্রদূত তিনিও বলেছেন যে এটি খুবই লজ্জাকর যে বিএনপির মতো একটি বড় দল এরকম একটি। এরপরেও কোথায় বিজেপির এই দুজন স্টাফ, বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসনের, কোথায় তারা বলবে যে না আমরা এটা ভুল করছি? তারা এটাকে আজকে আবার রিটিরেট করতেছে খুব জোর গলায় যে 100% ঠিক। আমি একটু একটা খন্দকার যেমন একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যেটি কাজী সিরাজ বলছেন এবং আপনিও বললেন যে ভোটের রাজনীতিতে এটি খুব লাভজনক অবস্থান নয় যে বিজেপি আমাদের সঙ্গে আছে। তাহলে এই বার্তা কাকে দেওয়া? আওয়ামী লীগকে দেওয়া না সরকারকে দেওয়া? এই বার্তা সরকারকে দেওয়া যে ইন্ডিয়া আমার সঙ্গে আছে, বিজেপি আমার সঙ্গে আছে। সেটি কি আসলে সরকারকে দেওয়া সম্ভব? বিজেপি তোমার সঙ্গে নাই, বিজেপি ধরনের অথেন্টিক যোগাযোগ করতেই পারে। এরা যেহেতু এরা যে দুইজন ব্যক্তি এই জিনিসটাকে কনক্লুড করছে, এই জিনিসটাকে তৈরি করেছে, ম্যানুফ্যাকচার করেছেন, তাদের এই রাজনৈতিক প্রজ্ঞা আছে বলে আমার কাছে মনে হয় না আর কি। সে কারণে তারা এই জিনিসটা ম্যানুফ্যাকচার করার। বিএনপি তো আরো রাজনৈতিক নেতারা আছেন না, তারা তো কথা বলেন নাই, কেউ সমর্থনও করেন নাই। কিন্তু বিএনপির কোন নেতার বক্তব্য শুনলে আমরা বুঝতাম যে তারাও এই ব্যাপারে সমর্থন করছেন? রুহুল কবির রিজভী, মারুফ কামাল খান, এদের দুজনকে আমরা বলতে দেখলাম। আমি এই দুজনকে বিএনপির স্টাফ বলে মনে করি আর কি, যে কেউ মনে করি স্টাফ অফিসারের মতো তারা করে, দে আর নট পলিটিক্যাল এলিমেন্টস। রুহুল কবির রিজভী বিএনপি নয়াপল্টন অফিসে বসে ঘন্টার পর ঘন্টা নানা রকম বিবৃতি দিয়ে যাচ্ছে। এর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির কোনো সম্পর্ক আছে কিনা সেই সম্পর্ক হতে পারে, যুগ্ম সভাপতি হতে পারে, কিন্তু তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির কোনো সিদ্ধান্তের কোনো যোগাযোগ আছে কিনা, এটা যদি ক্ষতি সদস্যকে কি আমরা গত এক বছরে দেখেছি, সেটা দেখি না, সেটা অন্য কথা। দ্যাট ডাজন্ট মিন যে আরেকজন তার হয়ে যা খুশি তাই বলে যাবে, এটা তো সেটা জাস্টিফাই করে না। আমি যোগ করব, স্থায়ী কমিটির একজন সদস্য, স্থায়ী কমিটির একজন সদস্য বা মুখপাত্র যদি কথা না বলে, আরেকজন কথা বললে স্থায়ী কমিটির সিদ্ধান্তটা জাস্টিফাই হয় না, কিন্তু জিনিসটা তো সেভাবে দেখতে হবে আমাদেরকে, তাই না? আজকে এই যে স্তরে যে দুইজন ব্যক্তি এই কথাগুলো বলছেন, এতে বেগম খালেদা জিয়ার সম্মান কিন্তু বাড়ে নাই। আপনি ভেবে দেখেন, আমার তো খুব লজ্জা লাগছে, তাদের লজ্জাটা লাগুক। আপনি ভেবে দেখেন যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশের যারা ক্ষমতায় আছে, যে দলটি, সেই দলটির প্রেসিডেন্ট, এবং হি ইজ এ ভেরি পাওয়ারফুল ম্যান ইন ইন্ডিয়া নাও, সেই ব্যক্তিটি আমাদের দেশের একটা বড় দল এবং তার চেয়ারপারসন সম্পর্কে কি ধারণা করতে পারে? তারপরে আমাদের এই দুই ব্যক্তি বলতেছে এটা 100% কারেক্ট। আমি একটু শুনবো আপনার কাছে, কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে, আমি শুনতে চাই। শুনবো তো নিশ্চয়ই, কারণ এই বিষয়ে অনেক ধরনের কথাই আরো বাকি রয়ে গেছে। আমাদের বাড়িধারা স্টুডিও থেকে এর পরবর্তী পর্যায়ে যুক্ত হবেন আমাদের সাথে আরো রাজিউল হাসান কূটনীতিক এবং রাশেদ আহমেদ চৌধুরী, তিনিও সাবেক কূটনীতিক, আমাদের সাথে আছেন তারা। আশা করছি আমি বড় পর্দায় তাদের দুজনকে দেখতে পাবো। জি, রাজিউল হাসান এবং রাশেদ আহমেদ চৌধুরী, আপনাদের দুজনকেই আমি ৭১ জার্নালের শুভেচ্ছা জানাচ্ছি। একটি ছোট্ট বিরতি নিয়ে আপনাদের সবাইকে নিয়ে ফেরত আসছি। দর্শক আমাদের সাথে থাকুন, আসছি এক্ষুনি। খালেদা জিয়ার সাথে কোনো কথা হয়নি, চেষ্টাও হয়নি, ৭১ টেলিভিশনকে অমিত শাহ।
তুরাগ তীরে লাখো মুসলিম, অসুস্থতায় মারা গেছেন 5 জন, কাল আখেরি মোনাজাত। অবরোধে রেলপথে নাশকতা, বিচ্ছিন্ন সহিংসতা, সচল রাজধানীতে বিপাকে কর্মজীবীরা। হরতাল অবরোধের মতো কর্মসূচি বন্ধে আদালতে যাবার কথা ভাবছেন ব্যবসায়ী নেতারা। দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের সাথে আমি মিথিলা ফারজানা আছি ৭১ জার্নালে, এবং আমার সাথে আছেন জনাব কাজী সিরাজ এবং দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব খন্দকার মনিরুজ্জামান। শেষ যে সংবাদ শিরোনাম আমরা পেয়েছিলাম সেগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এবং আমাদের সাথে আরও আছেন রাজিউল হাসান ও রাশেদ আহমেদ চৌধুরী। আশা করছি আমরা এখন তাদের সাথে যুক্ত হতে পারবো। জনাব কাজী সিরাজ, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, ছোট করে শুনে নিতে চাই। যোগ করতে চেয়েছিলাম যে মনির ভাইয়ের বক্তব্যের সঙ্গে, যেমন আজকে মারুফ কামাল খান সোহেলি এই ব্যাপারে খুব শক্তভাবে কথাবার্তা বলছেন যে সত্যি অমিত শাহর বক্তব্যের পরও এটা স্পষ্ট উনি যেটা করতে চান, বিএনপির যে ভারত নীতি, এই নীতিতে একটা পরিবর্তনের কথাগুলি বারবার জোর দিয়ে বলছেন। কিন্তু আমাদের মনে থাকার কথা, বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক ভারত সফর, এর আগে প্রথম শেষবার যেবার ভারত গেলেন সেখান থেকে ভালো কথা বলেছিলেন এবং সবাই প্রশংসা করেছিল যে উই শ্যাল নট লুক ব্যাকওয়ার্ড, লুক ফরওয়ার্ড, যে ভারতের সাথে সম্পর্ক করে কী করবে কী করবে না এগুলো বলেছিল। বলার পরে এটা স্পষ্ট হয়েছিল বিএনপির আগের ভারত নীতিতে একটা পরিবর্তনের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। কিন্তু ওই দিনই পরদিনই দিস মারুফ কামাল খান সোহেল উনি একটা স্টেটমেন্ট করেছিলেন ভারতের থেকেই, বিইং এ স্টাফ নট অ্যাজ এ লিডার অফ দি পার্টি, তিনি স্টেটমেন্টটা দিয়ে বসছেন বিএনপির ভারত নীতিতে কোনো পরিবর্তন হয় নাই। তার ওই বক্তব্যের সঙ্গে আজকের বক্তব্য কিন্তু কন্ট্রাডিক্টরি, তো এগুলো কনফিউজিং। এই জায়গাগুলোতে আসবো, কারণ এই বিএনপির নেতা নন, তারা কেন কথা বলছেন, তাহলে নেতারা কোথায় এবং এটি কেমন করে সাপোর্টেজ হয় ইত্যাদি বিষয়ে আসবো। কিন্তু তার আগে জনাব রাজিউল হাসান, আপনার কাছে একটু যেতে চাই। শুরুতেই আপনারা প্রবীণ কূটনীতিক, আপনারা বহু বছর ধরে এই কাজ করে এসছেন, আপনারা দেখে এসেছেন। একটি প্রশ্ন আমার বারবারই জাগছে মনে, এই যে একই সাথে মার্কিন কংগ্রেসম্যানদের বিবৃতি নিয়ে একটি প্রশ্ন উঠেছে এবং তার সাথে সাথে ভারতের অমিত শাহর সাথে যোগাযোগের ব্যাপারেও একটি অভিযোগ উঠেছে, একটি সন্দেহ তৈরি হয়েছে। মার্কিন কংগ্রেসম্যানদের নিয়ে এই বিবৃতি নিয়ে বেশি দূর সন্দেহ ঘনীভূত হওয়ার সুযোগ হয়নি, কারণ তারা লিখিতভাবে এটি নাকচ করে দিয়েছেন। অমিত শাহ নিয়ে এখনো কথা চলছে। আমার প্রশ্নটি হচ্ছে, এই দৃষ্টান্ত কি এর আগেও আছে কূটনীতি বা কূটনীতির ইতিহাসে? দেখুন, একটা কথা বোধহয় একটু মনে রাখা দরকার, যে অনেক সময় ভুলবশত একটা ধারণা অনেককে বলে থাকেন যে মানুষ, বিশেষ করে কূটনীতিকরা নাকি নীতিগতভাবেই তারা মিথ্যা কথা বলেন। এটা একেবারেই সত্যি নয়, বরং একজন সার্থক সফল কূটনীতিকের প্রথম দায়িত্ব হচ্ছে সত্যি কথাটাকেই উপস্থাপন করা এমনভাবে যাতে সেটা আস্থার সৃষ্টি করতে পারে। এবং আমরা যে দুটো কথা আজকে বিবেচনা করছি, একটু আগেও যেটা আলোচিত হলো যে ভারতের একটি রাষ্ট্রীয় একটি রাজনৈতিক দলের নেতা তিনি কথা বলেছেন, এমন কথা অস্বীকার করছেন, আর বাংলাদেশে তার প্রতিপক্ষ বা তার কাউন্টারপার্ট বিএনপির তরফ থেকে যারা বলছেন যে কথাটা ঠিক নয়, কথা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে, ভারতীয় জনতা পার্টির বিজেপির নেতার সঙ্গে, এই ব্যাপারে তারা একদম অনড় থাকছেন। কথাটা একটা আস্থার সংকটের অবকাশ সৃষ্টি করছে। আবার কংগ্রেসম্যানদের নিয়ে যে কথাটা, তারা তো লিখিতই দিয়েছেন, এমনকি তারা এই কথাও বলেছেন কিভাবে কথাটা প্রকাশ পেল। না জনাব রাসেল হাসান, আমার প্রশ্নটি ছিল যে এরকম ঘটনা কি হরহামেশাই ঘটে কূটনীতিতে বা কূটনৈতিক যোগাযোগে, যে কোনো একটি পার্টি বা কোনো একটি পক্ষ বলেন যে হ্যাঁ আমার সাথে খুব গুরুত্বপূর্ণ কোনো এক রাষ্ট্রীয় নেতার বা আন্তর্জাতিক নেতার কথা হয়েছে, কিন্তু আসলে কথা হয়নি, এরকম ঘটনা, এরকম নজির কি আছে? একেবারেই না, এবং আমার মনে হয় এটা থাকা উচিত না, কারণ তাতে আস্থা কমে যায়। দুই পক্ষের মধ্যে আস্থা যতক্ষণ সৃষ্টি না হচ্ছে ততক্ষণ তোর কোনো আলোচনার অগ্রগতি হতে পারে না। আমাদের প্রথম কথা হচ্ছে যে আলোচনার একদম ফ্যাক্ট যদি সব পক্ষের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে তো আদান প্রদান
ভালো করে চলতে পারে না, এটাই আমার ধারণা। এবং আমি মনে করি যে আস্থা সৃষ্টি করতে হলে সত্য ভাষণ করতে হবে। আমি আসছি জনাব রাজিউল হাসান আপনার কাছে। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, আপনার কাছে যেটি জানতে চাই যে মার্কিন কংগ্রেসম্যানদের বিবৃতি, যেটি এর মধ্যেই শোনা গেছে যে না ভুল তথ্যটি, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি নেতার সঙ্গে বাতচিতের যে খবর সেটিও অনেকটাই প্রমাণিত হয়েছে যে হয়তো ভুল, কারণ ৭১ টেলিভিশন, চ্যানেল 24 এবং আরও বিডি নিউজ 24 এরা সকলেই বলছেন যে এই খবরটি ভুল। প্রশ্নটি হচ্ছে, যেই প্রশ্ন আমি এখানেও করেছিলাম, এতে করে আসলে বিএনপি কাকে বার্তা দিতে চান এবং কি বার্তা দিতে চান? সরকারকে যদি এই বার্তা দিতে চাওয়া হয়ে থাকে তাহলে কি সত্যিকার অর্থে এরকম কোনো ভুয়া খবর দিয়ে কোনো সরকারকে বার্তা পৌঁছানো সম্ভব? কোনো ধন্যবাদ। আমার খুব দুঃখ লাগছে যে আমরা আজকে এই সংঘর্ষের রাজনীতির এই অবস্থা, দেশে কি অবস্থা আমরা জানেন। এখন আমরা কে টেলিফোন কল করেছিল একটা বিদেশি প্রেসিডেন্ট বিজেপি পার্টির, এইটা নিয়ে এখন যদি সে করেও থাকে তাতেও আমি দেশের জন্য খুব একটা লাভজনক কিছু দেখছি না, আর আওয়ামী লীগের জন্য কোনো ক্ষতি কিছু দেখছি না। কারণ ইন্ডিয়ার মতো একটা ম্যাচিওর ডেমোক্রেসি, যে সেখানে তারা এটা করেছে কি করে নাই, কারণ দুইটা পার্টি দুই রকম। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, আপনি কি বিএনপির জন্য কোনো লাভ দেখছেন? না, এখানে আমি বলবো যে আমাদের লাভ ক্ষতি কেউ দেখছি, আমি দেশের জন্য ক্ষতি দেখছি। যে আমাদের যে আমরা যে এই যে বিতর্ক আজকে এত সময় দেশ টিভি, আপনাদের যে মতো টেলিভিশনে এত সময় যে আমরা দিচ্ছি এই একটি বিষয় নিয়ে, এটা খুবই দুঃখজনক। কারণ এখন আমাদের সামনে দেখেন যে কি অবস্থা, দেশে কি অবস্থা, পরিস্থিতিটা কি, যে আমাদের যে জনগণ, এখন তো আমরা গ্রামে গঞ্জে যাই, কালকেও অনেক লোক গ্রামের থেকে আসতে চেষ্টা করেছে, টেলিফোনে কথা হয়, সবাই একটা কথা জিজ্ঞাসা করে, আপনার যে বাসায় কাজ করে এবং যে যারা আপনার অফিসেও কাজ করে, যে রিক্সা, এখন একটু রিক্সা চড়ার বেশি আপনার সুযোগ পাচ্ছি, তারা খালি একটাই প্রশ্ন করে যে স্যার বলেন যে দেশের শান্তি কখন ফিরে আসবে। এখন মূল প্রশ্ন হচ্ছে যে এই দুটি বড় দল কি তারা কি সংলাপে আসবেন? জি, জনাব রাশেদ আহমেদ চৌধুরী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নে আমরা যেতে চাই, কিন্তু আমার যেটি প্রশ্ন ছিল, সেক্ষেত্রে এরকম একটি কথা গণমাধ্যমকে জানানোর ক্ষেত্রে কি লাভ ঘরে তুলতে পারলো যে কোনো একটি বড় দল বাংলাদেশের? আমার তো মনে হয় না যে এটাতে জনগণ, যদি আমাদের জনগণ যে খুব সচেতন জনগণ, নাহলে আমরা আমাদের যে তারা এটাতে যে ভোটের সময় যে কোনো একটা ইনফ্লুয়েন্স করবে যে ইন্ডিয়া আমাদের বন্ধু, ইন্ডিয়া নিজের স্বার্থ দেখছে, এটা আমি বলছি। আমরাও চাচ্ছি ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক, দুই পার্টিও। হ্যাঁ, গতবার আপনি দেখলেন ফরেন মিনিস্টার যখন ইন্ডিয়ার ফরেন মিনিস্টার আসছিল, তখনও আপনার দুই পার্টি সঙ্গে ভালো কথাবার্তা হলো। এখন বিজেপি পাওয়ার থাকুক ইন্ডিয়াতে, কংগ্রেস থাকুক, তারা নিজের স্বার্থ দেখবে। আমরা শুধু বাংলাদেশ যেভাবে আমরা বিদেশি দিকে তাকায় থাকি, এটা খুবই দুঃখজনক। যদিও আমি আমার উত্তরটা খুব স্পষ্টভাবে পাইনি জনাব মনিরুজ্জামান, আমি আপনাকে যে প্রশ্নটি করছিলাম, এখানেও করছিলাম, বারবারই করছিলাম, যে বিএনপির পক্ষ থেকে এই যে দাবি যে অমিত শাহ ফোন করেছিলেন, এতে করে আসলে বিএনপি কি লাভ ঘরে তুলতে পারে? কি লাভ ঘরে তুলতে পারে না, এটা পরিষ্কার। মানে উদ্দেশ্য কি হতে পারে? যদি সত্যি আমার কাছে যেটা মনে হয় সেটা আওয়ামী লীগকে একটা বার্তা দেওয়া, এবং যে দেখো বিজেপি এখন আমাদের সঙ্গে আছে, তোমাদের সঙ্গে নাই, বা তোমাদের সঙ্গে সম্পর্ক অতটা না, আমাদের সঙ্গে সম্পর্ক, এবং তোমরা আমাদের উপর যে নির্যাতন করছো সেটা ভারতের এই দলটি যারা এখন ক্ষমতায় আছে তারা পছন্দ করছে না। আমার মনে হয় যে এই বার্তাটি তারা দিতে চেয়েছিল। এক, দুই হচ্ছে কোনো লাভ হয় না এই কারণে, কারণ বিজেপি বা ভারতীয় রাজনীতিবিদরা, আমি দল হিসেবে যদি নাও বলি, প্রত্যেকে খুবই ম্যাচিওর রাজনীতিবিদ, দীর্ঘদিন তাদের রাজনীতির ইতিহাস আছে। ভালো মন্দ আমরা সমর্থন করি না করি, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। তাদের পক্ষে এরকম একটা পরিস্থিতিতে প্রথমত তারা কোনোভাবেই আউট অফ দি ওয়ে গিয়ে কোনো দেশের অভ্যন্তরে, বাংলাদেশ বলে না, কোনো দেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক দলের কোনো নেতার সঙ্গে আউট অফ দি ওয়ে গিয়ে কথা বলবে, এরকম ইতিহাস ভারতের রাজনীতির ইতিহাসে নাই, আমি অন্তত জানি না। আমার মনে পড়ে না আমি কোথাও পড়েছি যে ভারতের কোনো বিশেষ করে ক্ষমতাসীন দল আউট অফ দি ওয়ে গিয়ে অন্য একটি দেশের, বাংলাদেশ বলে না, অন্য একটি দেশের একটি দলের প্রধানের সঙ্গে এইভাবে আলাপ করেছে, এটা ভারতের ইতিহাসে নেই। এক,
দুই হচ্ছে সেখানকার রাজনীতিরা প্রত্যেকেই যারা পাওয়ারে আছেন বা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তাদের ম্যাচুরিটি যথেষ্ট আমাদের দেশের এই কি বলবো এখন যারা এই কাণ্ডগুলি করছে তাদের চেয়ে কত বেশি যে তারা হঠাৎ কোনো কথারই বার্তা নেই, হঠাৎ টেলিফোন করে আপনি বেগম খালেদা জিয়া আপনি কেমন আছেন, আপনি কুশল তো, আপনার উপরে নির্যাতন হচ্ছে আমরা নিন্দা জানাই। এটা এর চেয়ে হাস্যকর কিছু, এর চেয়ে লজ্জাকর কিছু আর কিছু হতে পারে বলে আমার কাছে মনে হয় না। যারা এটা ম্যানুফ্যাকচার করেছে তাদের রাজনৈতিক বুদ্ধি, রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক চিন্তা এত বেশি ইম্যাচিওর যে এটা আলোচনা করাটাও আমি মনে করি আমাদের একটা সময় এবং এনার্জি নষ্ট। না, সেটি তো আসলে প্রথম থেকে আপনারা বলছেন যে এটি একটি মানে নিহায়াতি সময় নষ্ট, কিন্তু তারপরও আসলে জানতে ইচ্ছে করছে জনাব কাজী সিরাজ, আপনারা দুজনেই বলছিলেন, আমি আসবো জনাব রাজিউল হাসান এবং রাশেদ আহমেদ চৌধুরীর কাছেও। আপনি আশা করছি আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আসলে আলোচনায় অংশ নেবেন। আপনাদের চারজনকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন। জনাব কাজী সিরাজ, যেটি আমার কাছে জানার মানে ইচ্ছে করছে জানতে, যে এরা কেউই বিএনপির মুখপাত্র নন, বিএনপির প্রথম সারির নেতা নন, কেন্দ্রীয় কমিটির সদস্য নন, বিএনপির স্ট্যান্ড কিনা সেটি নিয়ে এক ধরনের শঙ্কা আপনাদের মনের মধ্যে আছে। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় ভারতের সহযোগিতা চেয়েছে বিএনপি। ভারতের টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন। জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের বিবৃতি পাঠিয়ে যে খবর এসে সেটিও ভুল। আমার প্রশ্নটি হচ্ছে যে তাহলে আসলে মানে বিএনপির কেন্দ্রীয় সারির নেতারা কোথায়? এই ধরনের একটি খবর বিএনপির নাম দিয়ে, বিএনপির যদি সত্যিকার অর্থে শুধুমাত্র দাপ্তরিক যারা রয়েছেন তারাই এটি প্রচার করেন, গণমাধ্যমে আনেন এবং বিএনপির অনেকটাই কালিমা লেপন হতে পারে এই খবরের ভিত্তিতে, তাহলে সেই কেন্দ্রীয় সারির নেতারা কোথায়? তারা কেন এটিকে ওন করছেন না বা এটিকে ডিসরিগার্ড করছেন না? এটা আসলে আমরা আমাদের যে অভিজ্ঞতা, কোনো রাজনৈতিক দলে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এই লেভেল থেকে কথাবার্তা বলা হয় না। পার্টির দায়িত্বশীল মহল থেকে পার্টির এরকম কিছু স্টেট প্রেসিডেন্ট হয়, পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা পার্টির স্পোক্সম্যান যিনি থাকেন, পার্টির সিদ্ধান্তে তাকে বলা হয়, সে পার্টির পক্ষ থেকে বলে। তো সেরকম লেভেল থেকে আসে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে বার্তার কথা, কাকে বার্তা দেয়া, আমার কয়েকটা জিনিস এখানে চিন্তা হয়েছে। একটা হচ্ছে বিএনপির ভারত নীতি সম্পর্কে আমরা জানি, ভারতের ব্যাপারে বিএনপি এখন যেটা বোঝাতে চাইছে যে তাদের সম্পর্ক অত্যন্ত নিবিড় করতে চাচ্ছে, এক, ভারত নীতির পরিবর্তন হয়েছে, এটা একটা। দুই নম্বর হচ্ছে ওই যেটা মনির ভাই বললেন যে আওয়ামী লীগকে বার্তাটি দেয়া, ভারতের কংগ্রেসের সঙ্গে তোমাদের সম্পর্ক ছিল, এখন কংগ্রেস ক্ষমতা নেই, এখন বিজেপি ক্ষমতা, বিজেপির সাথে এখন আমাদের সম্পর্ক আছে। এটা তারা আওয়ামী লীগকে এবং বাংলাদেশের মানুষকে এটা বোঝাতে চাইছে এই চিন্তা থেকে যে এইটা শুনলে জানলে বাংলাদেশের মানুষ যেরকম উৎফুল্ল হবে, আমার মনে হয় না যেটা হবে। তো এতে বিএনপির কোনো লাভ হয়েছে বলে আমার মনে হয় না। এবং এতে অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী যেটা বললেন আওয়ামী লীগেরও, উনিও বললেন আওয়ামী লীগের এতে কোনো ক্ষতি হলে তো ক্ষতি হবে না। তো এইটা নিয়ে কি জন্যে আমি জানি না এত ওরাই আবার অমিত শাহর বক্তব্যের পরে আমার মনে হয় বিএনপির পক্ষ থেকে এভাবে আবার একই জায়গায় এখন ওদের দায়িত্ব হয়ে পড়েছে। আমি এখন এটা প্রমাণ করা যে অমিত শাহর সঙ্গে বেগম খালেদা জিয়ার কথা হয়েছে, এটা যদি প্রমাণ করতে না পারে তাইলে এটা স্পষ্ট করেই বলা যায় যারা এগুলো করেছেন তারা বিএনপির ক্ষতি করেছেন, দলের ক্ষতি করে। এতে খালি বিএনপির আর দেশেরও ক্ষতি হয়, ইমেজ নষ্ট হয়। আমাদের সাথে bdnews24.com এর ভারতীয় প্রতিনিধি সুবীর ভৌমিক যুক্ত আছেন টেলিফোনে। আমি ছোট্ট করে জেনে নিতে চাই, সুবীর ভৌমিক, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি একাত্তর জার্নালের পক্ষ থেকে। আপনি নিজে কথা বলেছেন অমিত শাহর সাথে, তেমনটি আমরা খবরটি পড়েছি, এবং যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে অমিত শাহর সাথে এই মুহূর্তে কথা বলার কোনো পরিস্থিতি নেই, কারণ তিনি এখন ভীষণভাবে ব্যস্ত রয়েছেন নির্বাচনী কাজকর্ম নিয়ে। আপনি কথা বলেছেন তার সঙ্গে, খুব ছোট করে যদি বলেন যে আপনি কথা বলেছেন এবং কি কথায় আপনি আশ্বস্ত হয়েছেন যে অমিত শাহ খুব ভালোভাবেই জানেন বিষয়টি এবং আপনাকে নিশ্চিত করছেন। সুবীর ভৌমিক। না, উনি খুব বেশি কথা তো বলেন না, উনি কাজ বেশি করেন, ওনাকে স্ট্র্যাটেজিস্ট হিসেবেই বিজেপি মহলে দেখা হয়। কথাটা ওনার পলিটিক্যাল বস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশি বলেন। তো যাই হোক, অমিত শাহকে যখন জিজ্ঞেস করা হলো, যোগাযোগ করতে একটু অসুবিধা হচ্ছিল, এটা ঠিকই, উনি খুব ব্যস্ত রয়েছেন বিভিন্ন রাজ্যের নির্বাচনের
ব্যাপার নিয়ে। কিন্তু ওনাকে যখন যোগাযোগ করা হলো তো উনি পরিষ্কারই বললেন যে আরে ভাই बात नहीं किया तो ये रिपोर्ट क्यों आ रहा है, हाँ अगर बात करते तो डिनाई क्यों करेंगे, बात तो कर ही सकते हैं। খুব সম্ভবত একাধিকবার বাংলাদেশ থেকে এই প্রশ্নটাকে করা হয়েছে, একটু বিরক্ত হয়েছে। রাজনৈতিক নেতা অন্য একজন রাজনৈতিক নেতার সাথে আমি যদি কথা বলি তাহলে সেটা আমি ডিনাই কেন করব? যদি আমি কথা বলি তার একটা নির্দিষ্ট কারণ থাকবে, তো আমি তাহলে ডিনাই কেন করব? কিন্তু যেখানে কথা বলিনি জোর করে এই ধরনের খবর কেন ছাড়া হচ্ছে? উনি এইটুকুই বলেছেন, তারপরে উনি পশ্চিমবাংলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ যাবেন কি যাবেন না এটা নিয়ে ওনার উৎসুকতা বেশি। উনি সেসব ব্যাপার আমার কাছে জানতে চান যে आप बोलिए वो ममता जी जाएंगे बांग्लादेश या नहीं जाएंगे, এই সব। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আর খুব একটা আমল দিলেন না। তো আমি যতটুকু জানি, আমার যতটুকু খোঁজ খবর, যে কালকের থেকে এটা নিয়ে বিজেপির বিভিন্ন লোকজনের সাথে আমরা তো যোগাযোগ করার চেষ্টা করেছি। তো বিজেপি মহল গতকাল থেকে এই ব্যাপারে অবহিত ছিলেন যে এরকম একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এই ধরনের একটি খবরের ভিত্তিতে, যে অমিত শাহর সাথে বেগম খালেদা জিয়ার কথাবার্তা হয়েছে, এবং তারা প্রথম থেকেই বলেছেন যে এরকম কিছু হয়নি। তো যাই হোক, ওরা খুব একটা ব্যাপারটাতে সরাসরি ভাবে জড়াতে চাচ্ছিলেন না। আমার যেটা খবর, এটা আমি একেবারে মানে ইয়ে করে বলতে পারছি না, কারণ কিন্তু ভারতীয় যে দূতাবাস রয়েছে ঢাকায়, তাদের একটা চাপ ছিল ভারত সরকারের ওপর যে আপনারা এই ব্যাপারে পরিষ্কার হয়ে যান, নালে আমাদের ঢাকায় নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, আমাদের নানা রকম প্রশ্ন আমাদের কাছে আসছে। অথচ এটা একজন পার্টি লিডারের বক্তব্য, কোনো সরকারের থাকা লোকের বক্তব্য নয়। তো আপনারা যদি পার্টির তরফ থেকে এটার একটা স্পষ্টীকরণ দেন তাহলে এটা সবার জন্যই ভালো হয়। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে অমিত শাহ ফোনগুলো ধরেছেন। হ্যাঁ, উনি আমাকে শুধু না, আমাকে যখন বললেন, আমার আগে উনি অন্য বাংলাদেশের মিডিয়ার সাথে কথা বলেছেন বলতে বললেন যে বাংলাদেশ কা দুসরা মিডিয়া কো ভি তো हमने बोला है। অর্থাৎ উনি একই প্রশ্ন বারবার শোনায় একটু বিরক্তই হয়েছেন, তাই তো সুবীর ভৌমিক? হ্যাঁ, একই প্রশ্ন বারবার শোনায় কিছুটা বিরক্ত হয়েছেন, যে তিনি বলেছেন যে আমি বারবার বলেছি, কথা বলিনি, তারপরও কেন এই প্রশ্ন আসছে? হ্যাঁ, উনি এটাও বললেন যে বাংলাদেশ কা দুসরা মিডিয়া কো ভি बोला है, তার মানে অন্য লোকজন ফোন করেছেন, তাদেরও আমি বলেছি যে কথা হয়নি, তো এটা নিয়ে এত হইচই কেন? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুবীর ভৌমিক আমাকে এতখানি সময় দেওয়ার জন্য এবং ৭১ জার্নালে যুক্ত হওয়ার জন্য। একটা বাক্য যোগ করি এখানে, আমি বিএনপির যে লাভ, আরেকটা জিনিস বোঝার চেষ্টা করেছে ওরা, অমিত শাহ বেগম জিয়ার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে কথা বলার অর্থ এটা, তারা এই মেসেজটা দিতে চেয়েছে যে ওরা তো আন্দোলনে আছে, সংগ্রামে আছে। অর্থাৎ অমিত শাহ বিএনপির বর্তমান যে আন্দোলন সংগ্রাম, এটার প্রতি সহানুভূতিশীল, এটাও বোঝাতে চেয়েছে বোধহয় তারা এই কথাটি বলে। এই মানে পুরো ঘটনাটায় বিএনপির যে অবস্থান তার প্রতি এক ধরনের একটা ট্যাসিট সমর্থন আছে, ট্যাসিট সমর্থন আছে, মানে সরাসরি না হলেও পরোক্ষ একটি সমর্থন আছে। জনাব রাজিউল হাসান, যে প্রশ্নটি জনাব মুনিরুজ্জামান বলছিলেন যে এটি আসলে কোনো দেশের জন্যই শোভন নয় যে আরেকটি দেশের অভ্যন্তরীণ কোনো অস্থিরতা বা কোনো ধরনের রাজনৈতিক ডামাডোলের মধ্যে নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়ে একটি দেশের উচ্চ পর্যায়ের নেতা তিনি যোগাযোগ করবেন এবং তার উৎকণ্ঠা প্রকাশ করবেন, সেটি আসলে ভারতের কূটনীতি খুব বেশি করেনি এর আগে। এটি ঠিক ভারত শুধু না, যে কোনো দেশের পক্ষেই এ ধরনের একটা পদক্ষেপ মনে হয় অভিপ্রেতও নয় এবং কাঙ্ক্ষিতও নয় এবং সম্ভবও নয়। আরেকটা কথা মনে রাখতে হবে যে একটা বাংলা প্রবাদ আছে না, নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ, এটা অনেকটা সেই ধরনের ব্যাপার ঘটিয়েছে বিএনপি যদি এখনও প্রমাণ করতে না পারে এ ধরনের একটা কথোপকথন হয়েছিল, আলাপচারিতা হয়েছিল, তাহলে তাদেরকে বোঝাতে হবে। আমরা সাধারণ জনগণ বুঝতে চাই যে কী আলোচনা হয়েছে, কি বার্তা দুই নেতার মধ্যে বিনিময় হয়েছে। শুধু আপনি কেমন আছেন, আমি ভালো আছি, এই ধরনের কুশল সংবাদ বিনিময় তো একটা দেশের রাজনীতি বা কূটনীতি কোনো মতেই ডিসিশন হতে পারে না। সুতরাং এইসবগুলো বিষয় বিএনপিকে এখন পরিষ্কার করতে হবে, তা না হলে তাদের জন্য একটু ক্ষতিকর সিচুয়েশন তো হচ্ছেই।
এটা তো আমরা বুঝতে পারছি। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, আপনি বলছিলেন যে কেন এই বিষয় নিয়ে এত আলাপচারিতা, সেটিও একটি সময় ক্ষেপণ এবং সেটিও একটি আসলে অপ্রয়োজনীয় বিষয়। এই একই ধরনের কথা বলেছেন বিএনপির আজকের যে প্রেস বিজ্ঞপ্তি, সেখানে শেষ লাইনটিতে দেখছি যে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সকলের নজর অন্যদিকে ফেরাবার উদ্দেশ্যে সহজ বিষয়কে জটিল করে তোলার প্রয়াস। এই সহজ বিষয়কে জটিল করে তোলার প্রয়াস, এটি কি আসলে মানে কতটা সহজ করে রাখতে পারছে বিএনপি নিজের পক্ষ থেকেও? কারণ তারা আরো একবার বিবৃতি দিয়ে বলছেন যে 100% সঠিক। সেক্ষেত্রে এই যেটি এই অনুষ্ঠান থেকে এক ধরনের মন্তব্য এসছে, বক্তব্য এসছে, তাহলে তো এখন বিএনপি একটি দায় নিয়ে নিল নিজের কাঁধে যে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা সত্যি কথা বলেছেন অমিত শাহর সাথে। জি রাজুল হাসান কিছু যোগ করতে চাইছেন? আমি সেটাই বলছি, আমার মনে হয় তারা এমন একটা ট্র্যাপের মধ্যে পা দিয়েছে, একটা ফাঁদে পা দিয়েছে, দিয়ে এখন হাবুডুবু খাচ্ছে কি করে এটার থেকে নিষ্ক্রান্ত হওয়া যায়। এবং সেটা কিন্তু খুব সহজ কাজ হবে না, কারণ এই যে একটু আগে আপনারা দেখালেন এবং শোনালেন অমিত শাহ নিজের মুখে কি বলেছেন, তারপরে আর কোনো অবকাশ থাকে কি যেটাকে ব্যাখ্যা করা যায়? যদি তারা দিতে পারে নিশ্চয়ই সেটা ভালো হবে, কারণ সবাই চায় যে সমস্ত কথাবার্তাগুলো খোলাসা করে বলা হোক। সাধারণ জনগণ যারা আমরা আছি, আমাদের মতন অন্যান্য যারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে নেই, ক্ষমতার বলয়ের মধ্যেও নেই, আমরা জানতে চাই কি হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে। এবং এর সাথে বাংলাদেশের সম্মান অনেকখানি যুক্ত হয়ে গেছে, অনেকখানি না, পুরোটাই দেশের সম্মান যুক্ত হয়েছে। এটা যদি মিথ্যাই হয় তাইলে তো একটা কথা না, নিজের ভালো পাগলও বোঝে, তাহলে বলতে হবে যে বিএনপি পাগলের চাইতেও খারাপ। কারণ এইটা যদি মিথ্যা হয়ে যায় তাইলে বিজেপির সঙ্গে বিএনপির আগেও আমরা যেরকম শুনেছিলাম কথাবার্তা নরেন্দ্র মোদীর সঙ্গে একটা সম্পর্ক হচ্ছে বা হতে পারে বা সম্ভাবনা আছে, তাহলে এরপরে ওটুকু তো নষ্ট হয়ে গেল। কথাটা শুধু সেখানে না, কিন্তু কথা আরও আছে। কথা থাকবে যে আমরা যখন একটা প্রেস রিলিজ পড়ব যেটা বিএনপির তরফ থেকে দেয়া হচ্ছে, সেটাকে আমরা একটু উইথ এ বিট অফ স্কেপটিসিজম আমরা ওটাকে ঠিক সহজভাবে ওটাকে নেব না। কিন্তু জনাব রাশেদ আহমেদ চৌধুরী, যে প্রশ্নটি আমি করছিলাম যে ইস্যু থেকে নজর অন্যদিকে ফেরাবার উদ্দেশ্য, মানে তাতে করে পানিটা কি বিএনপির পক্ষ থেকে আরো বেশি ঘোলা হয়ে গেল না? যে এখন তো বিএনপিকে প্রমাণ করার দায় নিতে হচ্ছে যে অমিত শাহর সাথে সত্যি একটি টেলিফোন সংলাপ ছিল। না, আমার বন্ধু বলতে চাচ্ছিল বারবার, সো আমি ওকে ফ্লোর দিতে চাচ্ছি যদি আরো বলতে চাই কিছু। না না, জি আপনি বলুন। এখন জিনিসটা হচ্ছে যে আমি আবার বলছি যে এটা আমি যেভাবে দেখছি এজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স এন্ড ডিপ্লোমেসি, যে এটা এখন বিএনপি চেয়ারপারসন, যে উনি তো মানে আজকের না অনেক দিন থেকে রাজনীতি করছেন, 2বার প্রধানমন্ত্রী ছিলেন, এবং এখন আপনি জানেন যে এটা একটা নর্মাল টাইম, এটা একটা নর্মাল সিচুয়েশন না, দেশেও না, পার্টির জন্যও না। এটা এরকম সিচুয়েশন বিএনপি কোনো সময় পড়েছে কেউ না, আমার ঠিক জানা নাই, কারণ আমি তো বেশিরভাগই আমরা বাইরে ছিলাম। কিন্তু এটাতে আপনার বিএনপি চেয়ারপারসনের অ্যাকশন নেওয়া দরকার। যদি এরকম কোনো স্টাফ ওনার এরকম যদি মিথ্যা কোনো স্টেটমেন্ট ইন্ডিয়ান লিডার সম্বন্ধে, যে এখন হলো আপনার খুব পাওয়ারফুল বিজেপির প্রেসিডেন্ট, তার সম্বন্ধে, এটা তো একটা নেগেটিভ একটা এফেক্ট হবে রিলেশনশিপের মধ্যে। তো এটা তো আমার মনে হয় বিএনপি চেয়ারপারসন শুড টেক অ্যাকশন এগেইনস্ট দোজ স্টাফ মেম্বার্স, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এটা যে উনি বুঝবেন না যে এরকম একটা মিথ্যা কথা বলার পরে সম্পর্ক যে খারাপ হবে না, এটা একটা স্ট্রেঞ্জ বিষয়। আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যে কথা বলছেন যে কি প্রেস রিলিজে কী ছিল, ওটা আমি পড়িও নাই, আর আমার এখানে ডিফেন্ড করার কোনো ইচ্ছাও নাই, কারণ এটা হচ্ছে বিএনপির ব্যাপার, বিএনপির এটা ক্ল্যারিফাই করবে। কিন্তু আমার যেটা অ্যাজ এ ডিপ্লোমেট যেটা আমি দেখছি যে আমার জাতীয় স্বার্থে, যে আমরা একটা দেশ যেটা মুক্তিযুদ্ধ করে আসছি, তারপরেও যে কনসেনসাস বিল্ডিং, আমরা মনে করি পররাষ্ট্রনীতি হচ্ছে আওয়ার ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আপনি জানেন ভালো করে। এখন এখানে আমরা কোথাও কোনো জায়গায় আমাদের কনসেনসাস নাই, সব জায়গায় আপনার তর্ক বিতর্ক। এমন সময় দেশে এখন আমরা চিন্তা করেন একটা বিদেশি কি বললো না বললো, টেলিফোন করে স্বাস্থ্য ভালো আছে কি না হ্যালো করলো, এটা নিয়ে এখন আমাদের জনগণের কথা বলছি। জনগণ কিন্তু আমি জনগণ রিপ্রেজেন্ট করি না, কিন্তু যতটুকু আমি জানি যে আমাদের যে কমন পিপল, যারা গরিব মানুষ, যারা আজকে খেতে পাচ্ছে না, এবং যারা গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, লাইট নাই, অনেক কিছু কষ্টের মধ্যে, আপনি জানেন যে কী কষ্টের মধ্যে আছে। রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট দেখেন, আপনি সব জায়গায় দেখেন ঘুরে, মানে দেশের কী অবস্থায়। এখন তারা কি ওই প্রেসিডেন্ট অফ বিজেপি ফোন করে খালেদা জিয়াকে কি হ্যালো করলো না, এটা আমার মনে হয় না যে খুব বড় একটা ইস্যু দেশের জন্য।
জাতীয় স্বার্থের জন্য। আমি একটা এখন আমার মনে হয় যারা এটা করেছেন তারা বেগম জিয়াকে বিপদে ফেলে দিয়েছেন। এখন অমিত শাহ তো নিজের কণ্ঠে বলেন, স্বকণ্ঠে বলেন, উনি বলেন নাই, করেন নাই। এখন তাইলে একমাত্র বেগম খালেদা যে বলতে পারেন ওনার সঙ্গে অমিত শাহর কথা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে বেগম খালেদা জিয়া তো এমন কথা বলবেন না যে আমার সাথে কথা হয়েছে। তাহলে ওনাকে বিপদে কেন, ওনাকে বিপদে ফেলার জন্য এটা করা হয়েছে কিনা জানি না। এত বড় কথা, এত বড় একটি কথা কি চেয়ারপারসনের অনুমতি ছাড়া বা চেয়ারপারসনের মানে বক্তব্যের নিশ্চয়তা ছাড়া গণমাধ্যমে বলে দিতে পারেন ওনারা? লেট আস ওয়েট এন্ড সি। এখন আমরা তো অনেক থিওরি শুনছি, একটু আগে শুনলাম আমার যে কাজী সিরাজ উনি খুব ইয়েতে বললেন, অনেকগুলো উনি অ্যানালিসিস করলেন। আমাদের যে জার্নালিস্ট বন্ধু খন্দকার মনিরুজ্জামান, এখন জিনিস হচ্ছে যে আমাদের দেখতে হবে, কিন্তু এত যে ইম্যাচিউর হবে এটা বিএনপির জন্য এটা খুব দুঃখজনক আমাদের দেশের জন্য। কারণ আমরা চাচ্ছি যে দুইটা পার্টি, আওয়ামী লীগ আর বিএনপি, এই দুইটা পার্টি যেন আমাদের ভাবমূর্তি নষ্ট না করে দেশের। কারণ at the end of the day পলিটিক্যাল পার্টি আসবে যাবে, সরকার আসবে যাবে, কিন্তু বাংলাদেশ দ্য স্টেট, যেটা অ্যারিস্টটল বলে দ্য স্টেট ইজ সেক্রেট, আমাদের জাতি যেন কোনো রকমের জাতীয় স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, এটাই আমার হবে অ্যাপিল হবে দুই পলিটিক্যাল পার্টির কাছে। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে, এবং জনাব রাইজুল হাসান আপনাকেও অনেক ধন্যবাদ ৭১ জার্নালকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি জনাব মনিরুজ্জামান, ছোট্ট কথা শুনে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ঘটনাটা মানে একটা তো পরিষ্কার হয়ে গেল যে আসলে এটাও একটা ফেক, কোনো কথা অমিত শাহ বলেননি। আর বিষয়টা হচ্ছে যে আমাদের এই ঘটনাটাতে একটা জিনিস প্রমাণিত হলো যে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে ইম্যাচুরিটিটা কত বেশি। এক, দুই হচ্ছে আসলে পুরাটাই রাজনীতি নয়। মানে আপনি যদি আন্দোলন দেখেন, আন্দোলনটাও কিন্তু রাজনীতি। ধরেন এই টোটাল আন্দোলনের দাবি কি এবং জনগণ এই দাবি সম্পর্কে কতটুকু জানে, জনগণ কতটুকু কনভিন্স, এই দাবিগুলো জনগণের কাছে কিভাবে নেওয়া হয়েছে, যারা এই দাবিগুলি করছেন বিএনপি বা বিরোধী দলীয় জোট, জনগণের কাছে এই দাবিগুলি নিয়েছেন কিনা, জনগণের দাবির প্রতি সমর্থন দিয়েছে কিনা, জনগণের দাবিতে কনভিন্সড কিনা, এই যে রাজনীতি, এই রাজনীতির প্রক্রিয়ার মধ্যে কিন্তু এই আন্দোলনটা হয়নি, নাই। এক, দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনাটি আবার প্রমাণ করলো যেটা আমি আগে বললাম যে রাজনৈতিক দলগুলো কীরকম ইম্যাচুরিটি প্রদর্শন করে, যে একটি বিদেশি শক্তি বা বিদেশি দল তারা আমাকে সমর্থন করছে, তাতে আমার ওয়েটটা রাজনীতিতে বাড়বে। এটা এই ধরনের ইম্যাচুরিটি নিয়ে যদি রাজনীতি হয় তাহলে তো এই দেশে রাজনীতিতে হানাহানি হবে, রাজনীতিতে ক্ষমতা যাওয়ার লিপসাটাই প্রধান। কিন্তু আমার আসলে এরপরে সত্যিই খুব জানতে ইচ্ছে করছে, যদিও আমি একটি হাইপোথেটিক্যাল প্রশ্ন হয়তো করে ফেলছি, যে যদি সত্যি বিএনপি চেয়ারপারসন বলেন যে তার সাথে অমিত শাহর কথা হয়েছে, তাহলে আবার নতুন করে কি ধরনের প্রশ্ন তৈরি হবে? কারণ এইমাত্র আপনিও বললেন যে মোটামুটি প্রমাণিত যে এই কথা অমিত শাহ তো বলবে না যে আমি কথা বলছি, ঠিক কি না? তাতে করে আরো বেশি। আমি শেষ করি, অমিত শাহ তো বলবে না আমি কথা বলেছি। এখন যার কথা বলা হচ্ছে বলেছেন, তিনি যদি ডিনাই করেন, আমি যদি বলি যে না উনি বলেছেন, অমীমাংসিত থেকে গেল এবং আস্থার জায়গাটা টোটালি চির ধরে গেল। মানে তাতে করে আরো বড় সন্দেহ, বড় সংকট, বড় অনাস্থা তৈরি হয় কিনা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একটা বড় ধরনের চির ধরবে। আসছি এক্ষুনি একটি ছোট্ট বিরতি নিয়ে, এবং হাতে থাকবে তখন আগামীকালকের পত্রিকা, সকালের পত্রিকা। একাত্তর জার্নাল, মিথিলা ফারজানা আপনাদের সাথে, এবং আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একটু পত্রিকা দেখে তারপর আলোচনায় আসতে চাই। পত্রিকায় রয়েছে ভোরের কাগজ। আমি বড় যে ছবিটি দেখতে পাচ্ছি, নিঃসন্দেহে সেটি বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। আজকে আসলে আখিরি মোনাজাত হবে, সুতরাং আজকে সমাপনী দিন, এবং সেখানে একজন মুসল্লির ছবি দেখতে পাই, তিনি হাতে তসবিহ নিয়ে আছেন এবং নিশ্চয়ই তিনি প্রার্থনারত। অবরোধ, বাজারে সরবরাহ সংকট, এই প্রসঙ্গটি নিয়ে আসলে আমরা কথা বলতে খুবই আগ্রহী ছিলাম। অবরোধের কি অবস্থা, এবং কোনো ক্ষেত্রে আমরা জানি যে এক্সপোর্ট ইম্পোর্ট বা রপ্তানি আমদানি এগুলো খুব ব্যাহত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে একটু, প্রধান খাদ্যপণ্য চালের সরবরাহ প্রায় বন্ধ, এবং রাজধানীতে সরবরাহ করা নিত্যপণ্য চাহিদার তুলনায় অনেক কম, এবং ব্যাপক ঘাটতির সংখ্যা ব্যবসায়ীদের। এই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছিলাম ব্যবসায়ী নেতাদের সাথে। ব্যবসায়ী নেতারা বলছিলেন যে তাদের পিঠ ঠেকে গেছে দেয়ালে এবং তারা আদালতের শরণাপন্ন হতে চান। এই প্রসঙ্গে যেতেই চাই। রোগী মারা ডাক্তার যেন তৈরি না হয়। আজকে 11টি
মেডিকেল কলেজের উদ্বোধন হয়েছে এবং 11টি জেলায়। খন্দকার মনিরুজ্জামান বেশ আমোদিত বিষয়টি নিয়ে। আচ্ছা, সেই কারণটি শুনতে চাইব। আপাত দৃষ্টিতে আমোদিতই মনে হচ্ছে। খালেদা অমিত ফোন আলাপ, বিভ্রান্তি আরও ঘনীভূত, এটি নিয়ে অনেকক্ষণই আলাপ চলে গেল। হরতাল অবরোধ বন্ধে আইনি ব্যবস্থা চায় এফবিসিসিআই, যেমনটি উল্লেখ করছিলাম। আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত, ব্যাপক শোডাউনের প্রস্তুতি। আওয়ামী লীগের ডেডলাইন 12 জানুয়ারি এবং 12 জানুয়ারিতে এই সরকার শপথ নিয়েছে খুব সম্ভবত, সেই জন্য এই সরকারের 1 বছর পূর্তি ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। আমি ঠিক জানি না এই অবরোধ সবকিছু মিলিয়ে তার সঙ্গে আওয়ামী লীগের শোডাউন পরিস্থিতিকে আরো ঘোলাটে হচ্ছে কিনা আপনাদের কাছে জানতে চাইবো। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের ছবি দেখছি দুটো। রাজধানীর শাহবাগে গতকাল রাতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগের রাতে বায়তুল মোকাররমের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। আজকে একদম ফার্মগেট এবং বিভিন্ন এলাকায় প্রাইভেট কারেও আগুনের কথা আমরা শুনেছি। রাতের ঢাকা ভয়ঙ্কর, যেখানে সেখানে ফুটছে বোমা, জ্বলছে আগুন। জনাব কাজী সিরাজ, আপনাকে কিন্তু রাতেই বাড়ি যেতে হবে, আপনি ভীত নাকি? আমাকেও যেতে হবে, ভয় ভীতি নিয়ে আপনার কাছে আসবো। আপনাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে বলছিলেন আপনি। সেক্ষেত্রে আমাদের মধ্যে কাউকে না কাউকে নিশ্চয়ই একটু ভীত থাকতে হবে। হ্যাঁ, কাউকে না কাউকে নিশ্চয়ই ভীত থাকতেই হবে। আমাদের প্রত্যেককে ফিরতে হবে রাতে। যে কারণে গুলশান অফিস ছাড়ছেন না খালেদা, সেটি কি কারণ? কারণটি একটু জানতে চাই। অবাধ চলাচলের সুযোগ দানের পাশাপাশি নতুন নির্বাচনের জন্য যথাশীঘ্র গ্রহণযোগ্য সমাধানে না পৌঁছা পর্যন্ত গুলশান কার্যালয়ে তিনি থাকবেন। এই 1 সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকা বিএনপি চেয়ারপারসনের মানে অবরুদ্ধ থাকার কারণ হিসেবে বাংলাদেশ প্রতিদিন সেটিকে উল্লেখ করছেন। কূটনৈতিক পল্লীতে উৎকণ্ঠা, কেন উৎকণ্ঠা সেটিও জানতে চাই। বিদেশি কূটনীতিকরা এখন নিজেদের কর্মস্থল ও আমি পড়তে পারছি না বসবাসের স্থানের আশপাশে ককটেল বোমা বিস্ফোরণে উৎকণ্ঠিত। কারণ গুলশানেও আজকে শুনেছি আমরা একটি আগুন দেওয়া হয়েছে, সাবিউদ্দিনের গাড়িতেও একটি আগুন দেওয়া হয়েছে, সেখানে ককটেল ফুটেছে। বিশেষ করে দূতাবাস এলাকায় আসলে ককটেল ফোটানোর একটা হিড়িক দেখা যাচ্ছে। খালেদা জিয়াকে ফোন করেননি অমিত শাহ, নিশ্চিত করেছে ভারত। নিশ্চিত করেছে ভারত, সেটি শুনলে আপাত দৃষ্টিতে মনে হয় যে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে কোনো একটি বিবৃতি এসছে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কথা আমরা শুনিনি। বলছে তো বিষয়টি অস্বীকার করেছে ভারত সরকার। হ্যাঁ, সেটি মনে হচ্ছে, কিন্তু আসলে তো এখন পর্যন্ত সেরকম কিছু আমরা শুনিনি। কারণ তারা বলছেন যে আনুষ্ঠানিকভাবে না হলেও এই ফোনের বিষয়টি অস্বীকার করেছে ভারত সরকার, কিন্তু সেরকম তো কিছু আমরা জানতে পারিনি। আনুষ্ঠানিকভাবে না হলেও কিভাবে জানতে পারলো বাংলাদেশ প্রতিদিন, সেটি আমরা এখনো জানতে পারছি না। রাজধানীর মোড়ে মোড়ে থাকবে আওয়ামী লীগ, নাশকতা চলছেই। বাসে আগুন, বিটিভি ভবনে হামলা, বোমা, 5 জেলায় হরতাল, মানে 5 জেলায় হরতাল তারা বলছেন। যাই হোক, একটু মানে সেটি তো চলছে, সেটি আমরা জানি, সেই প্রসঙ্গে আসতে চাই। এরপর রয়েছে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টারের প্রধান খবর হচ্ছে রেলওয়ে স্ট্রাগলস টু কিপ স্কেডিউল, ব্লকেড এন্টার্স 5th ডে। এই প্রসঙ্গটিতে কথা বলতে চাই, কারণ রেলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় এই প্রসঙ্গগুলোতে আসতে চাই। কারণ সড়ক পথে বিভিন্ন সময় পুলিশ টহল দিয়ে, বিজিবি টহল দিয়ে হয়তো অনেককে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে, কিন্তু রেলের এই দীর্ঘ রেল পথ, সেখানে যে কোনো একটি ফিশ প্লেট খুলে নিয়ে রেলকে যেভাবে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তাতে করে আসলে কিভাবে নিশ্চয়তা বাড়ানো সম্ভব। আখেরি মোনাজাত অফ ইজতেমা টুডে, শিপ সার্ভেয়ার সাসপেন্ডেড ওয়ান্স অ্যাগেইন, অ্যানাদার ফেস অফ। খুব গুরুত্বপূর্ণ খবর দেখতে পাই না। এরপর রয়েছে প্রথম আলোর অনলাইন সংস্করণ। খালেদার সঙ্গে কথা হয়নি অমিত শাহ, রাষ্ট্রপতিকে অর্থবহ সংলাপের উদ্যোগ নিতে হবে, সেই আহ্বান জানানো হচ্ছে। সুশাসনের জন্য নাগরিক অর্থাৎ সুজনের পক্ষ থেকে। প্রমাণ হয়েছে বিএনপির দাবি ভুয়া। ওবায়দুল কাদের, অবরোধকারীদের ধাওয়ায় আহত স্কুল শিক্ষকের মৃত্যু এবং কৌলিত মুগ্ধ সোনাম। যাই হোক, এটি অন্য প্রসঙ্গ। এলাকা অবরোধকারীদের ধাওয়ায় ভটভটি উল্টে আহত স্কুল শিক্ষক আলতাফ হোসেন আজ শনিবার বিকেলে নিশ্চয়ই তিনি মৃত্যুবরণ করেছেন। আসতে চাই আলোচনায় যেসব প্রসঙ্গগুলো দেখলাম, খন্দকার মনিরুজ্জামান, অনিশ্চয়তা, সরবরাহ বন্ধ, অবরোধকারীদের ধাওয়ায় মৃত্যু, বাসে আগুন ইত্যাদি ইত্যাদি, এবং রেলের নিশ্চয়তা। আজকে আমি রেলমন্ত্রীকে বলতে শুনেছি, যদি আমরা সম্ভব হয় আরেকবার শুনবো, তিনি বলছেন যে যদি আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পাই তাহলে আনসার ও ভিডিপি নিয়োগ করে রেলের নিরাপত্তা বাড়াবো। প্রথম প্রশ্নটি হচ্ছে কেন এর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের প্রয়োজন, একটু জানতে চাই, এবং তিনি রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। এবং দ্বিতীয় হচ্ছে যে আনসার ও ভিডিপির সহযোগিতায় কি করে
রেলের নিরাপত্তা বাড়বে আমার কৌতূহল হচ্ছে। ধন্যবাদ। প্রথমে আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলে দিই, এক মিনিট। সেটা হচ্ছে যে আজকে সকালে পল্টন মোড়ে আমার অফিসের কাছে একজন ভদ্রলোক, সাধারণ মানুষ, ব্যবসায়ী হতে পারেন, চাকরিজীবী হতে পারেন, বা হয়তো কিছুই করেন না তেমনও হতে পারেন, তিনি আমাকে আমি একটা জায়গায় যাচ্ছিলাম আর কি, রাস্তা থামিয়ে বললেন যে ভাই দুটো কথা আছে, এরপরে যখন আপনি কোনো টেলিভিশনে কথা বলবেন আমার দুটো কথা বলবেন। বলুন। আপনার দায়িত্ব তাহলে সেই দুটো কথা। হ্যাঁ অবশ্যই, যে বলেছেন, সুতরাং এই কথা বলে নিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। তিনি বলেছেন দেখেন এই মারামারি, হানাহানি, অশান্তি এটা আমরা চাই না, আমরা সাধারণ মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, ছেলে মেয়ে নিয়ে, আজকে আমার ছেলে স্কুলে গেছে, ঘরে ফিরবে কিনা, ককটেলে আহত হবে কিনা, মারা যাবে কিনা আমি জানি না, আমার কন্যাটি ইয়েতে গেছে, কি বলে, চাকরিতে গেছে, ফিরতে পারবে কিনা আমি জানি না, এগুলো আমরা চাই না। আপনি দুটো কথা বলবেন। একটি কথা হচ্ছে যে রাজনীতিবিদরা একমত হয়ে একটা জিনিস ঠিক করুক যে একজন প্রধানমন্ত্রী পরপর দুবার প্রধানমন্ত্রী হবেন, এরপরে হবেন না, এরকম একটা নিয়ম করা হোক, আমেরিকার মতো। এক। আর দুই হচ্ছে, আমি তার কথাটাই বলছি। আর দ্বিতীয়টা হচ্ছে আজকে যারা অবরোধ করছে তাদের কাছে একটা আহ্বান আমার পক্ষ থেকে, অর্থাৎ ওই ভদ্রলোকের পক্ষ থেকে জানাবেন যে কৃষি পণ্যের উপরে যেন কোনো, কৃষিপণ্য চলাচলের উপরে যেন কোনো বাধা না থাকে সরবরাহের ক্ষেত্রে। কারণ তারা রাজনীতি করেন, তারা তো বলেন যে তারা মানুষের জন্য রাজনীতি করেন, আর কৃষক যদি না থাকে কাকে নিয়ে রাজনীতিটা করবেন তারা? তো তাদের রাজনীতির স্বার্থেই তারা কৃষিপণ্যের সরবরাহের উপরে কোনো অবরোধের নিষেধাজ্ঞা যেন না রাখেন। এই দুটি কথা আমার পক্ষে যদি আপনি বলেন, আমি তাকে কথা দিয়ে এসেছি, আমি বলবো, সেই জন্য বলে নিলাম। আপনার কথার যেহেতু একটি সূত্র তৈরি হয়েছে খন্দকার মনিরুজ্জামান, আমি একটু আপনার কাছ থেকে বিরতি নিচ্ছি, কারণ আমাদের সাথে মোহাম্মদ হেলাল উদ্দিন, এফবিসিসিআই সহ সভাপতি, তিনি যুক্ত হয়েছেন ফোনে। আশা করছি তিনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি একাত্তর জার্নাল থেকে মিথিলা ফারজানা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। মোহাম্মদ হেলাল উদ্দিন, জি আপনি শুনতে পাচ্ছেন আশা করছি আমাকে? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, আমরা দুটি বিষয় একটু জানতে চাই। একটি হলো যে বারবারই দেখছি যে কৃষিজাত পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য, এসবের চলাচল যথেষ্ট ব্যাহত হচ্ছে, বাজারে জিনিস কম আসছে। এই বিষয়টি কতটা সঠিক এবং পরিস্থিতিটি কি যদি একটু আমাদেরকে বলেন। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কৃষকরা এখন যে পরিমাণ, বিশেষ করে শীতের যে সবজি তৈরি হচ্ছে, এবং এইগুলো আপনি, এইটাও একটা বিস্ময়কর বিষয় যে বাংলাদেশ কিন্তু প্রতি বছরই 5% করে আমাদের এই সবজির আবাদ কিন্তু বাড়ছে। এটাও কিন্তু কি বলবো আমি, যে এটাও আশেপাশের দেশের তুলনায় এটাও একটা বিস্ময়কর বিষয় যে আমাদের প্রতি বছরই আমাদের শাকসবজির ইয়েটা বাড়ছে। তো সেই ক্ষেত্রে আজকে যে অবরোধের কারণে আমরা দেখলাম যে ঢাকায় আমাদের অনেক দামে কিনে খেতে হচ্ছে, আর কৃষক সেগুলো ফেলে দিচ্ছে। এবং গতকালকে নরসিংদীতে আমি দেখলাম 1 টাকা কেজি বিক্রি, 1 টাকা কেজি, 1 টাকা হচ্ছে খালি মূলার দাম, এবং কফি 1 টাকা করে বিক্রি করছে, এবং অনেক জায়গা ফেলে দিচ্ছে। জি, এই সমস্যা তো আসলে অনেক পুরনো। মোহাম্মদ হেলাল উদ্দিন, আমি যেটি জানতে চাই যে অবরোধের কারণে কি সত্যি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কোনো সমস্যা হচ্ছে, বা আমদানি রফতানির কি কোনো সমস্যা হচ্ছে? ডেফিনেটলি আমাদের তো মূল ইয়েটা হচ্ছে পরিবহন ব্যবস্থা তো ভেঙে গেছে, পরিবহন ব্যবস্থা আসতে পারছে না, আর যাও আসছে সেগুলো 3 গুণ 4 গুণ দামে ট্রাক ভাড়া বেশি দিচ্ছে। তো তাতে করে হচ্ছে কি, আসলে কৃষকদের এখন যে পণ্যটা উৎপাদন করছে সেইগুলো কিন্তু সঠিক সময়ে তারা বিক্রিও করতে পারছে না। এবং আজকে একজন কৃষককে দেখলাম, উনি বলছিলেন যে ক্ষেতের মধ্যে ওনার ইয়ে হয়ে গেছে, মানে পাপড়ি থেকে আমরা বলি আর কি, যে এগুলো বয়স বেড়ে যাচ্ছে বেগুনের, তারা বিক্রি করতে পারছে না। তো যেভাবেই আমরা মনে করছি না কেন, আমরা যে কথা বারবার বলি যে আমাদের এই অর্থনীতির লাইফ লাইন হচ্ছে কিন্তু কৃষি। তো সেই ক্ষেত্রে আমরা কৃষকদের যে অবস্থাটা দেখছি, যে কথাটা একটু আগে মনির ভাই বললেন যে আমাদেরকে ভালোবেসে রাজনীতি করেন, দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করেন, এবং দেশকে ভালোবেসে রাজনীতি করেন। তার অর্থ হচ্ছে আমরা এরকম শুনতে পাচ্ছি এবং বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পাচ্ছি মোহাম্মদ হেলাল উদ্দিন, যে আপনারা এর জন্য একটি রিট আবেদন করতে চান, আইনের আশ্রয় নিতে চান। সেই বিষয়টির ব্যাপারে আপনারা কতদূর এগোলেন? আমাদের তো এই মুহূর্তে কোনো সুযোগ নেই। আমরা কিন্তু সরকারকে বারবার বলছিলাম, হরতাল অবরোধ এখন আর গণতন্ত্রের কোনো ভাষা না। আমরা একবারও মনে করি না যে হরতাল অবরোধের মতো কর্মসূচি বন্ধ হয়ে গেলে গণতন্ত্রের এতটুকু ক্ষতি হবে, এটা কিন্তু আমরা মনেই করি না। তো সেই ক্ষেত্রে আমরা আগামীকালকে চেষ্টা করব আইন অফিসের কথা বলে অন্তত একটি কাজ করা যায় কিনা, সেটা হচ্ছে যে
আইন করে হরতাল অবরোধ বন্ধ করা যায় কিনা, কারণ আমাদের আর যাওয়ার জায়গা না, আমাদের শেষ জায়গা হচ্ছে আইনের জায়গা। আমরা সর্বোচ্চ জায়গা। অর্থাৎ আপনারা বলছেন যে নিয়মিত যে যানবাহন চলাচল সেটিকে বন্ধ রেখে কোনো রাজনৈতিক কর্মসূচি আপনারা পালন করতে দেওয়ার পক্ষে নেই আর, তাই তো? অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন কোন রাজনৈতিক কর্মসূচি দেওয়া যাবে না। আপনাদের আবেদনটি মূলত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করে কোনো রাজনৈতিক কর্মসূচি যেন না দেওয়া হয়, তার জন্য আইনের একটি সুনির্দিষ্ট নির্দেশনা আপনারা চান। জি জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ হেলালুদ্দিন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আরো যুক্ত আছেন হাফেজ মাওলানা জিয়াউল হাসান, ইসলামী চিন্তাবিদ। আশা করছি তিনি আমাকে শুনতে পাচ্ছেন। মাওলানা জিয়াউল হাসান, এবারের ইজতেমা কেমন হলো? তো অন্য বছরের চাইতে এবারে মুসলিমদের অনেক কষ্ট হয়েছে। সারা দেশ থেকে শীতের দিনে ট্রেনে, বাসে, লঞ্চে মানুষ যেভাবে অন্যান্য বছর যেভাবে আনন্দের সঙ্গে মানুষ আসা যাওয়া করতেন, এবারে কিন্তু সেভাবে আসতে পারেননি। ঠিক ঈদে মিলাদুন্নবীর দিনও অবরোধের কারণে, সেই দিনও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন্নবী, সেদিনও বিএনপির কর্মসূচির কারণে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এই পবিত্র দিনকে ভালোভাবে উদযাপন করতে পারেননি। না, আমরা শুনেছি যে আপনারা সেই আর্জি নিয়ে গিয়েছিলেন বিএনপির কাছে যে যেন তারা অবরোধটি প্রত্যাহার করে নেন। আপনারা কি ধরনের উত্তর পেয়েছেন? কিন্তু জামাতের মুরব্বীরা গিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো সাড়া পাওয়া যায়নি। বেগম খালেদা জিয়া শিক্ষকদের সঙ্গে, আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু সারা বিশ্বের বিভিন্ন প্রতিটা মুসলিম রাষ্ট্র থেকে এখানে মেহমানরা আসেন। সারা বাংলাদেশের মানুষ সারা বছর অপেক্ষা করেন এখানে বিশ্ব ইজতেমায় তারা সামিল হবেন। কিন্তু তারপরেও তো আমরা দেখেছি 20,000 মুসল্লি এসছে, 20,000 মুসল্লি বাইরে থেকে এসেছে, দেশের বাইরে থেকে এসেছেন, কিন্তু সহজভাবে আসতে পারেন অনেক কষ্ট করে। যেমন চট্টগ্রাম থেকে যে ট্রেনটি নাঙ্গলকোটে আটকা পড়েছে, সেখানে 6 ঘন্টার মতো তাবলিগ জামাতের লোকেরা সেখানে আটকা পড়েছিলেন। এভাবে সারা দেশে মুসল্লিরা রওনা দিয়েছেন, গ্রাম থেকে ইউনিয়ন থেকে জেলা সদরে আসছেন, কিন্তু ঢাকায় আসতে পারেননি। এর জন্য আমরা বিএনপিকে দায়ী করব। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া মুখে ইসলামের কথা বললেও, আমাকে কথা শেষ করতে দিবেন আপনি, বিএনপি নেত্রী ধার্মিকতার ভান করেন, ধার্মিক না হয়ে আজকে বাংলাদেশে বিশ্ব ইজতেমা সুন্দরভাবে করতে না দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানকে জবাব দিতে হবে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে পালন করতে না দিয়ে বেগম খালেদা জিয়া ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত এনেছেন। তারা মুখে মুখে ইসলামের কথা বলেন, মুখে মুখে বিসমিল্লাহর কথা বলেন। আমরা দেখেছি ক্যান্টনমেন্টের বাসভবন থেকে বেগম খালেদা জিয়াকে যখন উচ্ছেদ করা হয়, উনার ফ্রিজে, রিভার ব্রিজ মদের বোতল পাওয়া গেছে। জি, হাফেজ মাওলানা জিয়াউল হাসান, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা বিষয়টি পরিষ্কার করেছি, আপনার বক্তব্য স্পষ্ট হয়েছে। আমরা বিরতিতে যেতে চাই, তবে খন্দকার মনিরুজ্জামান কিছু বলছিলেন কিনা একটু যদি শেষ করেন, নাকি আমি বিরতি থেকে ফেরত এসে আপনার কাছে আসবো? বিরতি থেকে ফেরত আসছি। একাত্তর জার্নাল, খন্দকার মনিরুজ্জামান যেটি বলছিলেন। হ্যাঁ, আমি আশা করি যে ভদ্রলোক আমাকে সকালে এই কথাগুলি বলেছিলেন, তিনি তার কথাগুলো শুনেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আসলে এটা শেষ কথা। এর শেষ হতে পারে যদি যারা ক্ষমতায় আছেন এবং যারা আজকে আন্দোলন করছেন তারা সকলেই যদি রাজনীতি করেন। আমি এখানে একটা ঘটনার কথা বলি, খুব ইন্টারেস্টিং ঘটনা, ক্রিকেটের ইতিহাসের ঘটনা। যারা ক্রিকেট ভক্ত বা ক্রিকেটের ইতিহাস জানেন তারা জানেন যে একসময় এই গত শতাব্দীর গোড়ার দিকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, তখন এই দুটি মূল দল ছিল, এই দুটি দলের খেলা এক সময় ইংল্যান্ডের এক ক্যাপ্টেন বডি লাইন নামে একটি বোলিং স্টাইল আবিষ্কার করলেন। এবং বডি লাইনের মূল কথাটা হচ্ছে একজন ফাস্ট বলার সরাসরি ব্যাটসম্যানের শরীর লক্ষ্য করে বল করবেন, তার লক্ষ্যটা উইকেট হবে না বা ব্যাট হবে না, আহত করা। হ্যাঁ, আহত করে। তো বডি লাইন বোলিং যে ম্যাচটিতে করলো, সেই ম্যাচে পরপর অস্ট্রেলিয়ার উইকেট পড়ে যাচ্ছে আর কি।
তো ব্র্যাডম্যান সম্ভবত অথবা ওয়ান ডাউন ব্যাটসম্যান যিনি ছিলেন, তিনি যখন আউট হয়ে ফিরে আসলেন তখন একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো যে খেলা কিরকম হচ্ছে। তিনি তার জবাবে বললেন, মাঠে একটি দল ক্রিকেট খেলছে না, মাঠে একটি দল ক্রিকেট খেলছে, অর্থাৎ আরেকটি দল খেলছে না। তা আমরা যদি এখন বলি যে মাঠে যারা আছে তারা কেউই রাজনীতি করছে না, অর্থাৎ ক্ষমতা এবং ক্ষমতার বাইরে। একদল চাচ্ছে যারা ক্ষমতার বাইরে আন্দোলন করার চেষ্টা করছে তাদেরকে দমন করা, আরেক দল যারা আন্দোলন করার চেষ্টা করছে তারা চাচ্ছে সরকারকে ডিসলজ করে তাদের মতো করে একটা ইলেকশন করা বা ইত্যাদি। যাই হোক, আমি মনে করি যে এটা পলিটিক্স না। পলিটিক্সটা হওয়া উচিত ছিল যে যারা বাইরে আছে তারা তাদের দাবি তাদের রাজনৈতিকভাবে জনগণের সামনে তুলে ধরা, যেটা আগে হতো ক্লাসিক্যালি, জনগণকে কনভিন্স করা, জনগণকে প্রস্তুত করা। দেখেন আরেকটা উদাহরণ, আমাদের দেশের উদাহরণ কথা, 1/11 পরে 2 নেত্রীকে মাইনাস করার চেষ্টা করা হয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে, তাই তো? তার বিরুদ্ধে দৃশ্যত কোনো আন্দোলন হয়নি। হয়েছে কি? কোনো মিটিং হয়েছে? হয়নি। কোনো মিছিল হয়েছে? হয়নি। কোনো হরতাল হয়েছে? হয়নি। কোনো অবরোধ হয়েছে? হয়নি। কিন্তু তারপরেও যারা সেটা চেষ্টা করেছিল তারা সেটা পারেনি। কেন পারেনি? কারণ জনগণের উইল, যেটাকে আমরা বলি জনগণের ইচ্ছা, ওই আন্দোলন ইত্যাদি না করেও এত বেশি শক্তিশালীভাবে প্রতিভাবিত হয়েছিল রাজনীতিতে যে যারা এটা করতে চেয়েছিল তারা ব্যাকআউট করে গেছে, পিছু হটেছে। আজকে হরতালই করতে হবে, অবরোধই করতে হবে, জ্বালাতেই হবে, পোড়াতেই হবে, এটা তো রাজনীতি হলো না। কিন্তু জনাব কাজী সিরাজ, আপনার কাছে যে প্রশ্নটি, শেষ প্রশ্নটি নিয়ে যেতে চাই, সেটি হলো যে বেগম খালেদা জিয়া একটি অনড় অবস্থানে আছেন, সেইখানে কিছুক্ষণ পর পর কার্যালয়ে তালা মারা, আবার তালা খোলা, আবার তালা মারা, মানে তাতে করে আসলে সরকারই বা কি বার্তা পৌঁছাতে চায়? না, আমি যেটা মনে করি, এখন যেটা হচ্ছে, বেগম খালেদা যে অনড় অবস্থানে আছেন, বেগম খালেদার সামনে ক্ষমতাসীন দল বিকল্প কোনো পথ খোলা রাখেনি। 5 তারিখে বেগম খালেদা জিয়াকে যদি জনসভা করতে দেয়া হতো তো শেখ হাসিনার প্রধানমন্ত্রী তো চলে যেত না, বেগম জিয়াউদ্দিন প্রধানমন্ত্রী হয়ে যেতেন না। তা আপনি সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার ভোগ করতে দেবেন না আপনার প্রতিপক্ষকে, তাইলে প্রতিপক্ষের সামনে কোনো পথ খোলা না থাকলে যেগুলো হয়, আর এটা নতুন করে হচ্ছে না, এরকম অবরোধ আজকের ক্ষমতাসীনরাও করেছে, 21 দিন অসহযোগ করেছে, রাস্তাঘাট সব বন্ধ ছিল, কৃষি পণ্য সরবরাহ কম ছিল, আর ব্যবসায়ীদের কথা যেটা বললেন, আমি হওয়া উচিত না, কিন্তু এটা হচ্ছে চর্চাটাই তো, যারা রাজনীতি করছেন তারা এগুলোই দুই পক্ষ একজন যা করেন অপরজন তাই করেন, ওই জায়গা থেকে রাজনীতিকে বের করে আনতে না পারলে হবে না। এই দুই রাজনৈতিক দলের কোথাও যেটা রাজনীতি করতে হবে, তোমরা তো রাজনীতি করছেন না, এবং দুই দলের রাজনীতিবিদরা রাজনীতি নিয়ন্ত্রণ করছে না, এটা তো প্রমাণ হয়ে গেল কালকে 2 দিনের ঘটনায়। রাজনীতিবিদরা রাজনীতির নিয়ন্ত্রণের এই অরাজনৈতিক পেশি শক্তির অধিকারী যারা আছে, অর্থশালী, কালো টাকার মালিক, অবসরপ্রাপ্ত আমলা, এরা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছেন। তো এখন এই যে অবরোধে কৃষি, এই যে একজন ব্যবসায়ী বললেন, এখন আমাদের এখানে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে রাজনীতির